জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা ভিন্ন স্বার্থে আমাদের সাথে যুক্ত থাকেন, যাদের সাথে কথা হয়, আড্ডা হয়, এবং সেই আড্ডায় কিন্তু আপনিও সামিল হতে পারবেন। অর্থাৎ আমাদের আর ইউ ফেমাসের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের যে কোনো ধরনের প্রশ্ন কিংবা মন্তব্য কিন্তু আপনি করতেই পারেন, এবং আপনার সেই মন্তব্য এবং প্রশ্নগুলো আমরা চেষ্টা করব আমাদের সারথীদের কাছ থেকে জেনে নিতে এবং তাদের কাছে পৌঁছে দিতে। ফলে আর কালক্ষেপণ নয়, আজকে আমি জানাতে চাই আমার সাথে যুক্ত হচ্ছেন কারা, এবং আমার খুব পছন্দের গুণী মানুষ যারা দীর্ঘ সময় ধরে তো অবশ্যই যে আপনাদের জন্য কাজ করছেন, বাংলাদেশের জন্য কাজ করছেন, এবং দিন শেষে যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, যাদের জন্য আমরা আসলে গর্বিত হই। আমাদের সাথে যুক্ত হয়ে আছেন গুণী অভিনেতা শাহেদ আলী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে। আমি আসলে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, অবশেষে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার সৌভাগ্য যে আমি আসতে পেরেছি প্রোগ্রামটা। ধন্যবাদ। দর্শক, একই সাথে আমাদের সাথে রয়েছে দারুণ জনপ্রিয়তা যার রয়েছে ইতিমধ্যে, এবং বেশ ভালো ভালো কিছু কাজ ইতিমধ্যে করেছেন, এবং আমি যার অল্প অল্প করে ভক্ত হওয়া শুরু করেছি ইতিমধ্যে। আমাদের সাথে যুক্ত রয়েছেন শাশ্বত দত্ত। স্বাগত আমাদের এই আয়োজনে, আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? জি, আপনাকেও ভালো লাগছে সাদা শার্টে, এবং আপনাকে পেয়েও আমাদের ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, আমি শাহেদ আলী ভাই আপনাকে দিয়ে প্রশ্নটা করতে চাই, যদিও খানিকটা আমার জন্য বিব্রতকর প্রশ্নটা করা আপনাকে, তারপর এটা করতে চাই। আর ইউ ফেমাস? আই ডোন্ট থিঙ্ক সো। কেন? আমি কখনো ফেমাস হতে চাইনি, তো এই জন্য আসলে আমার মনে হয় না যে আমি ফেমাস। কারণ আমি যখন কাজটা করতে এসেছি, আমি তখন আসলে কাজটা একটা পর্যায় পর্যন্ত শিল্পিত রূপে করতে চেয়েছি। আচ্ছা, ফেম ধরেন অনেকের এমনি এমনি হতে পারে, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে অনেক ফেমাস শিল্পী আছেন, গানের শিল্পী, তারা হয়তো ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অত মানে উঁচু মানের শিল্পী না, কিন্তু নিয়াজ মোহাম্মদ চৌধুরী অত ফেমাস না। কিন্তু আমি মানে জাস্ট কাউকে খাটো করার জন্য বলছি না, কারণ আমার মনে হয়েছে যে ফেমাসের থেকে আমি আসলে আমার কাজটা সুন্দর রূপে সুচারু রূপে করতে চাই। আমরা আসলে কাজটার কথাই বলেছি আক্ষরিক রূপে। ফেমাস শব্দটা আমাদের কাছে পুরোপুরি আক্ষরিক। আমরা বলতে চেয়েছি যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, শুধু তার কাজের জন্যই। আসলে সেই কাজটাই তো দিন শেষে বাঁচিয়ে রাখে। শাশ্বত দত্ত, আর ইউ ফেমাস? ফেমাসের যদি আমি আক্ষরিক অর্থে যাই, তা হচ্ছে গিয়ে আপনার জনপ্রিয়, এবং আমি বিশ্বাস করি আমি এখন পর্যন্ত জনপ্রিয় না, হয়তো জনপরিচিত আংশিক। জনপরিচিত, নতুন সংযোজন হলো আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে, নতুন শব্দ জনপরিচিত। কারণ এখানে এসে সবাইকে আমি প্রশ্নটা করি, এক একজন এক একভাবে ব্যাখ্যাটা করেন, দারুণ লাগে আমার শুনতে। খুব কমন প্রশ্ন, এবং কমন প্রশ্নটা সবার জন্য একই থাকে, এবং আমরা এক একভাবে এক এক মত পাই, এবং এই ভিন্ন ভিন্ন মত একটা দারুণ মালার মতো গাঁথে আমাদের এই আয়োজনটাকে। তবে আপনাদের কাজ নিয়ে আজকে মূলত কথা বলতে চাই। আমরা দুই ঘরানার বলছি এই কারণে, সময়ের ব্যবধানটার কথা একটু বলছি, যে দীর্ঘ সময় শাহেদ আলী ভাই আমাদের বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছেন দীর্ঘ সময় নানাভাবে কাজের মাধ্যমে। সেই কাজটা করার ক্ষেত্রে আপনার এখন পর্যন্ত আসা বোঝাপড়া, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। শাশ্বত দত্ত, আপনারও যেই কাজগুলো হয়েছে সেই বোঝাপড়া এগুলো কেমন আছে, কেমন দেখছেন ভবিষ্যৎটা, সেটা নিয়েও কথাটা বলতে চাই। তবে শাহেদ আলী ভাই, আমি শুরু করছি আপনাকে দিয়ে, যেটি হচ্ছে যে নানান মাধ্যমে আপনার কাজ আছে। আমি যদি বলি, একটা হচ্ছে যে আমি যদি একটা সময় টেলিভিশনের কথা বলি, যে দীর্ঘ সময় ধরে বিটিভি যখন ছিল, সেই বিটিভির প্যাকেজ নাটক থেকে শুরু করে বর্তমান সময়ের ওটিটি প্ল্যাটফর্ম, আপনার নানা মাধ্যমে কাজ আছে। সেই কাজগুলোর মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ হয় কেমন? আমি অনেকের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, অনেকে বলেছেন যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই, তারা অভিনয়টাই আসলে বিভিন্নভাবে ডেলিভারি দেয়। আপনি মঞ্চে দুর্দান্ত সময় কাটিয়েছেন, এখন স্ক্রিনেও সেভাবেই আছেন। স্বাচ্ছন্দ্যের জায়গা কি আছে, যে মঞ্চ স্ক্রিন? না, যেইভাবে আপনি জেনেছেন, আমার কাছে মনে হয়েছে যে অভিনেতা সেভাবেই নিজেকে টিকিয়ে রাখেন।
যে মাধ্যম তার জন্য কাজ করার জন্য সুবিধাজনক হয় সেখানে সে কাজ করে। স্বচ্ছন্দ বেছে আমার মনে হয় না কেউ কাজ করেন। যে আমার ধরেন মঞ্চে আমি অনেক বেশি স্বচ্ছন্দ অনুভব করি, তার মানে মঞ্চেই কাজ করব, বা ওটিটিতে আমার এক ধরনের ইয়ে আসে, ভালো পপুলারিটি আসে, সো এটাতে করবো, এরকম ভাবি না। আমি যেখানে যখন যেভাবে কাজ পাই ঠিকঠাক মতো যদি হয়, নিজের পছন্দ মতো হয়, কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। এরকম কি হয় যে নাটকে একটু কাজের নিজের কাজটাকে একটু জাহির করার বেশি সুযোগ থাকে, কিংবা ওটিটিতে বেশি সুযোগ থাকে, কিংবা সিনেমায় বেশি সুযোগ থাকে? আসলে নিজেকে ইন্ডিভিজুয়ালি জাহির করার কিছু নেই। আমি মনে করি যারা নিজেদেরকে অনেক বেশি স্টাবলিশ করেছেন তারা প্রকারান্তে যৌথবদ্ধতাকেই স্টাবলিশ করেছেন। যে কম্বাইন্ড টিম ওয়ার্ক, এটা তো আসলে এককভাবে করার কিছু নেই, কাজ না। যেটা আপনি মঞ্চ বলেন, টেলিভিশন বলেন, বা ওটিটি বলেন, অথবা অডিও যে আরডিসি বা অডিও যে মিডিয়ামটা আছে, সেখানেও আসলে একটা কম্বাইন্ড টিম ওয়ার্কেরই একটা ফসল আমরা দেখতে পাই। তো এখানে আমরা হয়তোবা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে হয়তোবা কেউ কেউ এককভাবে এক ধরনের ইয়ে নেওয়ার চেষ্টা করেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, বাট কাজটা আলটিমেটলি সবাই মিলেই ঘটে। ওকে, শাশ্বত, আপনার কাছে জানতে চাওয়া, বড় পর্দায় আমরা এবার আপনাকে প্রথমভাবে দেখলাম, যদিও আপনি এর আগে একটা কাজ করেছেন, সেটা একটু মানে আলোচনায় পরে আসবে, মুক্তিও হয়তো পরে পাবে, ইসমাইলের মা। তার আগে আপনি যে এটা আমরা দেখেছি কয়েকদিন আগে, যে চক্কর 302, সেখানে আপনার দারুণ উপস্থিতি দেখেছি এবং প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত, মানে মনে হয়েছে যে আপনি ওই ক্যারেক্টার মধ্যেই আছেন। এর আগে আপনি নাটকেও দারুণভাবে কাজ করেছেন। আপনার আপনি যখন বলছেন যে জনপরিচিতি কিংবা জনপ্রিয়তা, সেটাও আমরা দেখেছি যে একটা বিশেষ ব্র্যান্ডের কাজের মাধ্যমে দারুণভাবে সেই কাজ সবার মধ্যে পৌঁছে গিয়েছে এবং আপনাকে সবাই পছন্দও করেছে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে গিয়েছেন। এই যে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আলাদা আলাদাভাবে কাজ করা, নিজেকে প্রমাণ করা বিভিন্ন সময়, এর মধ্যে আমি যদি একই প্রশ্নে আছি, স্বাচ্ছন্দ্যের কোনো জায়গা আছে, বড় স্ক্রিন কিংবা ছোট পর্দা? না, একজন অভিনেতা হিসেবে না আসলে আলাদা করার কোনো জায়গা নেই। আপনি যখন ধরেন মঞ্চে কাজ করেন, যেমন শাহিদ ভাই আমার অনেক অভিজ্ঞ, উনি মঞ্চে অনেক বেশি কাজ করেছেন, আমি খুব কম করেছি, হাতে গোনা কয়েকটি, অভিনয়টাই করি। আবার যখন বড় পর্দার সামনে কাজ করি তখন অ্যালেক্সা ক্যামেরার সামনে, ছোট পর্দায় করছি ক্যামেরার সামনে, ওটিটি করছি ক্যামেরার সামনে। সো আমাকে ক্যামেরার সামনেই সততার সহিত পারফরমেন্সটা করতে হয়। সো আসলে ডিফারেন্সিয়েট করার কিছু নেই। কিন্তু যদি আপনি বলেন যে স্বাচ্ছন্দ্য বোধ করার জায়গাটা, ওটিটি বা সিনেমায় যখন আমরা কাজ করি তখন স্বাচ্ছন্দ্যটা বেশি পাই, কারণ সেখানে ওয়ার্ক প্রেশারটা একটু কম থাকে। আচ্ছা, ধরেন আমরা নাটকে একদিনে যে নাটকগুলো হয় 2 দিনের প্যাকেজ নাটকে আমরা 2 দিনে 22 থেকে 23টা সিন করি, কিন্তু সেটা আপনার ওটিটি বা সিনেমায় গিয়ে আপনার হচ্ছে 3 থেকে 4টা সিন বা ম্যাক্সিমাম 5টা সিন করি। যেই কারণে কিন্তু বড় পর্দায় আপনার আউটপুটটা এত ভালো দেখতে পান, বেশ গুছানো কাজ, আগে আমরা রিহার্সাল করতে পারি। সো সেই জায়গা থেকে স্বাচ্ছন্দ্যটা বেশি আসলে ওটিটিতে বা বড় পর্দায়। আচ্ছা, আমি আপনার একটা পার্সোনাল ওপিনিয়ন নিতে চাই যে একটা সময় হয়তো প্রত্যেক অভিনেতারই একটা ড্রিম থাকে যে আমাকে একটা সময় বড় পর্দায় দেখা যাবে। আপনি নিশ্চয়ই আপনার সিনেমাটা দেখেছেন এবং সেটা পরিবারের সদস্যদেরকে নিয়েও হয়তো দেখেছেন বা একাও দেখেছেন, যেভাবেই দেখেন না কেন, যখন দেখছিলেন কেমন লাগছিল আমি সেটা একটু জানতে চাই। আমি এক জায়গা থেকে একটু পিছিয়ে আছি, আমার বাবা মা অসুস্থ হওয়ার কারণে তাদেরকে নিয়ে আমি এখনো দেখতে পারিনি। আমি যদি আজকে যাওয়ার পর দেখি যে তার আগের চেয়ে একটু বেশি সুস্থ, তাহলে হয়তো আমি কালকেও যাব। আমি প্রতিদিনই তাদেরকে এই পুশটা করি, কিন্তু আসলে সম্ভব হয় না। আমি আমার সস্ত্রীক দেখেছি, আমার স্ত্রী সুপ্রিয়া ঘোষ সহ, এবং দেখার পর এই যে অনুভূতিটা এবং যে যখন অডিয়েন্সের রিয়াকশনটা পাই, আমি আর কাহিনী না বললাম, যখন রিয়াকশনগুলো পাই ইনস্ট্যান্ট, সেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, মানে ওই সময় আর কি প্রকাশ করার মতো না ভাষা। 2-1টা এক্সাম্পল, উদাহরণ কি আমাদেরকে দেওয়া যায় যে একটা সিনেমা দেখতে গিয়েছেন, সেখানে নিজের যখন মানে দর্শকরা এইভাবে উল্লাস করছিল, এরকম 2-1টা সিন দেখে? এই সিনটা হ্যাঁ, উল্লাস, যেমন আমার আর মোশাররফ ভাই, যেমন এখানে অনেকেই বলেছে যে আমার আর মোশাররফ করিম ভাইয়ের কাপল কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, কাপল কেমিস্ট্রি দুর্দান্ত ছিল। সো এগুলো যখন দর্শকরা, মোশাররফ করিম ভাই মানে মইনুল যখন সজীবকে বিভিন্ন জায়গায় একটু টিপ্পনি মারে টুকটাক, সো তখন যে অডিয়েন্স রিয়াকশনগুলো খুব ভালো ছিল। কিন্তু আমি যখন সিনেমা দেখে বের হলাম, পুরো সিনেমাটা শেষ করে, তখন রিয়াকশনটা আর এক রকম। আপনি দেখেছেন, এই জন্য
আশা করি আপনি আমার কথাটা ধরতে পেরেছেন। একদমই তাই, এবং সেটা মানে আমি বলা ঠিক হবে না, অবশ্যই বলা ঠিক হবে না কেন আসলে আপনাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হয় সিনেমাটাতে, সেটার একটা স্বাক্ষর আছে। স্বাক্ষরের বিষয় বলছি, নানান কাজ আপনারা যেহেতু করেন, স্বাক্ষর তো থেকে রাখতে হয়, কারণ এই স্বাক্ষরটাই দিন শেষে একজন অভিনেতাকে বাঁচিয়ে রাখে। এই ওটিটি নিয়ে আমরা যখন কথা বলি, যে ভাই একটু আগে বলছিলেন যে ওটিটিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, সিনেমার চাপটা কম থাকে। প্যাকেজ নাটকে একটা দিনে অনেক পরিশ্রম করতে হয়, অনেকগুলো সিন করতে হয়। ওটিটির কাজ এখন বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পাচ্ছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতাও বাড়ছে, এবং আমরা দেখলাম যে বেশ কোয়ালিটি কাজও আসছে। মধ্যে আমরা কিন্তু নাটক নিয়ে অনেক কথা বলেছি শাহেদ ভাই, সেই জায়গাতে যে আমাদের কোয়ালিটি প্রোডাকশন বের হচ্ছে না, কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে বেশ কিছু কোয়ালিটি আমরা কন্টেন্ট পেয়েছি ওটিটিতে। আপনিও তার মধ্যে অনেকগুলোতে কাজ করেছেন। ওটিটির কাজ নিয়ে আপনার মতামতটা কি? সেটি কি আসলে দারুণভাবে একটা ভবিষ্যৎ আছে, এবং যদি থেকে থাকে ঠিক কেন, আর যদি না থেকে থাকে সেটাও কেন? সম্ভাবনা ছিল বলাটা বেটার। আচ্ছা, কারণ আমাদের এখানে আসলে ওইভাবে ওটিটির জন্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, প্রডিউসারশিপটা গড়ে ওঠেনি। আমরা আসলে এখানে একটা রেসপন্সিবিলিটি বুঝতেছি, ডিরেক্টর রেসপন্সিবিলিটি বুঝতেছি, হয়তো রাইটাররাও রাইটারদের রাইট আপে ওটিটিকে ডিফারেন্টলি ক্যালকুলেট করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রডিউসার যে জিনিসটা ওটিটির জন্য যেটা দরকার, আমাদের পার্শ্ববর্তী দেশ বা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ওটিটির আলাদা প্রডিউসার ক্লাসটা তৈরি হয়েছে, সেটা আমাদের এখানে একটু ঘাটতি আছে, যেটার ফলটা আমরা হয়তো এখন ভোগ করছি। যে আপনি যেভাবে বলছিলেন আপরাইজিং ছিল, সেরকম অবস্থা কিন্তু এই মুহূর্তে ওটিটির না। আপনি যেই সব প্ল্যাটফর্মগুলি কাজ করছে অ্যাক্টিভলি, দেখবেন তাদের প্রোডাকশনগুলি এবং তারা যেভাবে যা দর্শকদের সামনে আনছে, সেটার রিফ্লেকশন যা ঘটছে, সেটাতে কিন্তু বোঝা যায় যে ঘাটতিটা একটু প্রকট। কাজগুলো কিন্তু যেভাবে করে শুরুর দিকে একটু আলাদাভাবে আসার একটা সম্ভাবনা এসেছিল, সেটা কিন্তু এখন যত সময় যাচ্ছে একটু ম্রিয়মান হয়ে গেছে। এটা আপনি মানে আমি যদি সরাসরি বলি যে অর্থলগ্নির একটা বিষয় থাকে, পারফর্মার আপনারা যারা কাজ করেন তাদের ডেলিভারি দেওয়ার একটা বিষয় থাকে, কিংবা এটা সার্কুলেট করার একটা বিষয় থাকে, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা ছড়িয়ে দেওয়া, এবং সেখানে দর্শককে কানেক্ট করার বিষয় থাকে। মানে কোন বিষয়ে ঘাটতি আছে আপনি যদিও বলছেন? প্রডিউসারশিপ মানে কিন্তু শুধুমাত্র অর্থলগ্নি করাটাই না। আচ্ছা, একটা প্রডিউসার কিন্তু একটা প্রজেক্টের সমস্ত রেসপন্সিবিলিটি পালন করবেন। আমাদের এখানে এই কনসেপ্টেই আমার কাছে মনে হয়েছে যে বোঝার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এখানে যারা ইনভেস্টর তারা মনে করছে আমি যেহেতু টাকা ইনভেস্ট করছি আমি তো প্রডিউসার। আচ্ছা, কিন্তু প্রডিউসারকে আসলে প্রোডাকশনের মানে সম্পূর্ণ দায়িত্বটা নিতে হয়, এবং শুধু অর্থ দেওয়ার ক্ষেত্রে না, প্রোডাকশনটা একটু কোয়ালিটি বা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে বা উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে তাকে যে অ্যাক্টিভ রোলটা প্লে করতে হয়, সেইটা আমাদের এখানে আমার মনে হয়েছে যে একটু এখনও পর্যন্ত ঘাটতি আছে। এখন ওইভাবে কিছু তথাকথিত প্রডিউসার ছাড়া ওইভাবে প্রডিউসারশিপটা গড়ে ওঠেনি। আমি এখন শাশ্বততা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেই একই প্রশ্ন আপনাকেও করব, কিন্তু আমি মতামতটা আসলে জানতে চাই কে কীভাবে আসলে নেন। আমি জানতে চাই যে বিভিন্ন চরিত্র করবার আগে আপনার একটা প্রস্তুতি থাকে, সেটা মানসিক হোক, শারীরিক হোক, বাহ্যিক হোক, কায়িক হোক, যেভাবে হোক আপনি একটা প্রস্তুতি নেন। কি থাকে মূল লক্ষ্যে, মানে কি ভাবেন চরিত্রটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, মানে আপনার একটা ফোকাস নিশ্চয়ই থাকে, একটা প্রিন্সিপাল থাকে, সেটা কি? প্রধান যে প্রিন্সিপালটা থাকে সেটা হচ্ছে ওই ক্যারেক্টারের সাইকিটা ধরা, মনস্তাত্ত্বিক জায়গাটা ধরা। ধরেন আমি একটা হচ্ছে মাছ বিক্রেতা চরিত্র করছি, একই মাছ বিক্রেতা একটা সুপার শপে যে আছে সেও মাছ বিক্রেতা, আবার যে হেঁটে হেঁটে বিক্রি করছে সেও মাছ বিক্রেতা, কিন্তু এই যে হেঁটে হেঁটে বিক্রি করছে, যে গুলশানে মাছ বিক্রি করছে তারটা একটু হয়তো অন্যরকম। সে হয়তো আপনার মাগুর মাছ বা শিং মাছে ক্যাটফিশও বলতে পারে, আবার যে যাত্রাবাড়ি বা মিরপুরে করছে সে কিন্তু সেটা বলবে না। এই যে ছোট ছোট জায়গাগুলো চরিত্রের মনস্তাত্ত্বিক, এই জিনিসগুলো আগে ধরার চেষ্টা করি, এবং এটা নিয়ে ডিরেক্টরের সাথে তর্ক হয়, বিতর্ক হয়, সব কিছু হয়। সাদিল ভাই, এই প্রশ্নটা আপনাকে করতে চাই, কেন আমি পরে বলছি। আমি আসলে অনেক মানে ও যেভাবে শাশ্বত চিন্তা কথা বললো, আমি ওইভাবে সব ক্ষেত্রে ওইভাবে ভাবার সুযোগ পাই না। আচ্ছা, আমার একটু ডিফারেন্ট হয়। সে আমি মঞ্চে একটা চরিত্র করছি, আমাদের এই 11 তারিখে একটা শো আছে শিল্পকলা একাডেমি মূল হলে, আগুন যাত্রা নাম। তো সেখানে আমি একটা হিজড়া ক্যারেক্টার করতেছি। তো হিজড়া ক্যারেক্টার করতে যে আমি কিন্তু ন্যাচারালি অন্যরা যেভাবে
চিন্তা করে সেভাবেই শুরু করেছি এবং একটা সময় যেয়ে দেখছি আমার কিছু অঙ্গভঙ্গি হচ্ছে, কিছু জেস্চার হচ্ছে, কিছু হয়তোবা ডায়ালেক্টে কিছু হয়তোবা এক ধরনের ডেলিভারি প্যাটার্ন হচ্ছে, ক্যারেক্টারটা ভিতর থেকে নিতে পারছি না। তো ওইটা খুঁজতে যে আমি দেখলাম যে আমি আসলে এতদিন পর্যন্ত যে ধরনের চরিত্র অভিনয় করে এসেছি, ধরেন আমি কোথাও ফকিরের চরিত্র অভিনয় করছি বা মাছ বিক্রেতার চরিত্র অভিনয় করছি বা একটা কিলারের চরিত্র অভিনয় করেছি, আমি কিন্তু ভেবে নিচ্ছি মাথার মধ্যে আমি কিলার বা আমি মাছ বিক্রেতা, আমি ওই মাছ বিক্রেতা কি কি করে ওইটা চিন্তা করার চেষ্টা করেছি। সব কিছুই কিন্তু আমি একজন ওই চরিত্রটার পুরুষ হিসেবে চিন্তা করছি। যখনই আমি একটা তৃতীয় লিঙ্গের কোনো চরিত্র করতে যাচ্ছি, আমি তো তৃতীয় লিঙ্গ হিসেবে ভাবতে পারবো না, আমার ব্রেনটা তো ওই পর্যায়ে না। আমাকে তো আসলে ওখানে নিয়ে যেয়ে ভাবতে হয়েছে, এটা কিন্তু একটা নারীর ব্রেনও না। আমি এই চরিত্রটা করতে যে তখন নতুন করে আবিষ্কার করেছি কিছু কিছু বইয়ের মাধ্যমে। আমাকে যেমন মামুনুর রশিদ শ্রদ্ধেয় উনি একটি বই সাজেস্ট করেন, হলদে গোলাপ নাম, তো ওইখানের মধ্যে একটা হিজড়া চরিত্রই উনি লিখেছেন ওনার জীবনের উপরে। তো যেখানে হয়েছে যে বা ওই হিজড়া চরিত্রটাকে নিয়ে লেখা, তো আমি পড়তে যে কিছু ভিডিও দেখতে যে কারোর সাথে কথা বলতে যে আমি আবিষ্কার করেছি যে এইভাবে আসলে ভাবনাটা আমি কখনো ভাবতেই পারবো না। আমি এটা করা তো পরে, আগে তোমাকে ওইটা নিতে হবে নিজের মধ্যে। না আমি একটা জিনিস একটা নারী হিসাবে ভাবতে হয়তো বা সম্ভব আমার পক্ষে কোনো নারীর সাথে ডিসকাস করে, তেমনি একটা পুরুষের ক্ষেত্রে আমি নিজে ভাবতে পারি। কিন্তু আপনি যখন একটা হিজড়ার সাথেও থাকছেন তারও আপনি অনেক অংশ কম নিতে পারবেন, যেটা আপনি সত্যি সত্যি ভেবে ওই জায়গাটুকু তৈরি করা। এটা শুধু এমন না যে আমি একটু আউটওয়ার্ডলি কিছু জেস্চার করলাম, কিছু কস্টিউম নিলাম, একটা জাস্ট এক্সাম্পল বললাম। তো অন্যান্য ক্ষেত্রেও যেটা হয়, যখন আপনি একটা চরিত্র করতে যাচ্ছেন, আপনি ভাবছেন একরকম পড়ে স্ক্রিপ্টটা পড়ে বা ক্যারেক্টারটা পড়ে, কিন্তু দেখা গেল যে লেখকটা লিখেছেন তার কিছু ভাবনার জায়গা আছে, যে পরিচালকটা সেখানে ডিরেকশন দিচ্ছেন তার নিজস্ব কিছু চিন্তার জায়গা আছে। আমি আসলে এইটা বোঝার জন্যই আসলে জিজ্ঞেসটা করেছিলাম। এবং ধরেন যে কস্টিউম ডিজাইন করেছে সে কস্টিউমটা একটা জিনিস ভাবনা ভেবে কিন্তু ভেবেছেন, এবং দেখা গেল যে মেকআপ করছে সেই মেকআপ আর্টিস্টটাও আপনার গেট আপ বা লুকটা আরেকভাবে চিন্তা করেছে। দেখা গেল যেটা আপনার ভাবনা সেখান থেকে কিন্তু সেটে যেতে যেতে অনেক দূর সেটা অনেক ডিফারেন্ট জায়গায় চলে আসে রিয়েলিটিতে যখন আপনি পারফরমেন্স করছেন। তো ওই যে বললাম টোটাল কম্বাইন্ড টিম ওয়ার্ক, এটা একজন অ্যাক্টরের এককভাবে করার জিনিস না, যে কোনো চরিত্রকে চরিত্রায়নের জায়গায় তখন কিন্তু আসলে সবারটা সম্মিলিতভাবে একটা কিন্তু আউটপুট দিতে হয় বা ওইটার কম্বিনেশন করতে হয়, করে তখন একটা কোনো হয়তো বা দাঁড়ায়। আমি হয়তো একটা আউটলাইন নিয়ে আসতে পারি, কিন্তু প্রত্যেকের ইনপুটে জিনিসটা যেটা দাঁড়ায় স্ক্রিনে যখন দেখা যায় তখন মনে হয় যে না, এটা মনে হয় আমার ভাবনার থেকে অনেক দূরে বা এটা রিয়েলিটির কাছাকাছি, যেটা আমি হয়তো ওই রিয়েলিটিতে যেতেই পারিনি। এটা দুর্দান্ত ভালো একটা ব্যাখ্যা পেলাম, থ্যাংক ইউ জানার জন্য, বোঝার জন্য। আমি আসলে কেন প্রশ্নটা করেছিলাম যে আপনারা তো দুইজনই পারফর্ম করেন, শেষে সেইটা আসলে সেই পারফরমেন্সটা পরিচালক যিনি ভাবেন তার সাথে মিলে কিনা, তার সূত্রের সাথে মিলে কিনা। আপনি যখন প্রস্তুতি নেন সেটা দিন শেষে ওই কিউটা তো ওইখানেও মিলতে হবে। আপনি যেটা বলছিলেন যে টিম গেম, এটা শেষে টিম গেমটার জন্য তো সবারই আসলে ওই কিউটা মেনটেনেন্স করতে হয়। কারণ আমি একটা ভেবে গেলাম সেটি আলটিমেট ইয়ে কিন্তু না, মানে ওই চরিত্রটা নির্মাণের জন্য আসলে তো সম্মিলিত একটা বিষয় দরকার। দেখা গেল একটা ক্যামেরা পার্সন ডিওপি এমন একটা অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরেছেন, তার ওই অ্যাঙ্গেলের কারণে আমার পারফরমেন্সটা তার প্যাটার্ন ওয়াইজই দিতে হচ্ছে, সে যেভাবে করছে। আমাকেও একটা কিউ মেনটেন করতে হবে। একটা বিরতি। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত আরই ফেমাসের আয়োজনে। আমাদের সাথে দুজন গুণী মানুষ রয়েছেন, গুণী সারথী রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল জম্পেশভাবেই। আমি একটু আবারও ফিরতে চাই শাশ্বত আপনার কাছে। আমি আসলে 2-3টা অভিজ্ঞতার কথা জানতে চাই। একটু আগে বিরতির আগেও একটা অভিজ্ঞতার কথা জেনেছি, কিন্তু এই সিনেমা করতে গিয়ে, কিংবা আপনি যদি সিনেমার ক্ষেত্রে নাও হয়, নাটকের ক্ষেত্রেও বলতে পারেন, দারুণ মজার অভিজ্ঞতা যেটা আমাদের সাথে আপনি শেয়ার করতে চান। মানে নির্দিষ্ট করে যদি চক্করের ক্ষেত্রে বলি, চক্করের ক্ষেত্রে যদি থাকে সেটা, কিন্তু এইটা ব্যতীত রেখে যে না, এটার চেয়ে একটা ভালো অভিজ্ঞতা আছে একটা নাটক করার সময়, এরকম একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটাও যদি শেয়ার করতে চান সেটা একটু শেয়ার করতে পারেন ছোট করে। চক্কর 302-এর অভিজ্ঞতাটাই মনে হয় আমার সবচেয়ে জীবনের অন্যতম মজার অভিজ্ঞতা। আচ্ছা, তা আমি তখন আর কি প্রেম করছি, তো প্রেম করার সময় হচ্ছে
ওই 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 সময় আর কি ওর বাসায় আমার কথা বলে, মানে এটা রিয়েল লাইফে Real life এর মানে 2023 এর কথা বলছেন? 23-এর কথা। তারপর যে 23 এ আপনি একটা ইন্টারভিউয়ে বলেছিলেন যে আপনি এখনো সিঙ্গেল। ওই দিন পর্যন্ত সিঙ্গেল ছিলাম। আচ্ছা, ওই দিন পর্যন্ত সিঙ্গেল ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি যখন বলি, মানে ও যখন বলার পরে জানতে চাই ছেলে কি করে, ইনস্ট্যান্ট আমি চক করে সেটে ছিলাম মোশাররফ ভাইয়ের সাথে, তার সাথে সেলফি তুলে পাঠিয়ে দিই যে হচ্ছে এইটা দেখাও যে কি অভিনয় করে, এইটা দেখাও। মানে ছেলে কি করে, ছেলে মোশাররফ করিমের সাথে অভিনয় করে। আচ্ছা, সো এটা আমার হচ্ছে বিয়ের বায়োডাটাতে কাজে লাগছিল। সো আমার মনে হয় না এর চেয়ে মধুর অভিজ্ঞতা আমি এখনো ফেস করছি। এটা মোশাররফ ভাই জানে? না, মোশাররফ ভাইকে বলতে পারিনি আমি, আহা, এখন পর্যন্ত বলতে পারি নাই, কজ মোশাররফ ভাই একটু ইনজুর্ড ছিল, যে কয়বার প্রমোশনে আসছে খুবই অল্প সময় ছিল, এবং আমার ওয়াইফ ডিটারমাইন্ড যে সে লাগলে এটা মোশাররফ ভাই বাসায় গিয়ে বলবে। না, আমরাও জানাতে চাই এটার মাধ্যমে, আপনি যদি এক বাক্যে মোশাররফ ভাইকে কোনো ধরনের বার্তা এটার মাধ্যমে দিতে চান যে ভাই আপনার কারণে আমার বিয়েটা এগিয়ে গিয়েছে, এই ক্যামেরায়। হ্যাঁ, মোশাররফ ভাই আপনার কারণে আমার বিয়েটা পরিপূর্ণ হয়েছে, আপনি আমার বিয়ের একটা পরোক্ষ অনুঘটক। আমরা নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবো মোশাররফ ভাইকে, এবং দারুণ একটা অভিজ্ঞতা জানলাম। শাহেদ ভাই, আমি একটু জানতে চাই যে আপনি ক্যামেরার পেছনেও কাজ করেছেন এবং ক্যামেরার সামনেও কাজ করেছেন, কোনটা বেশি আসলে রোমাঞ্চকর? রোমাঞ্চকর আসলে শব্দটা আমি রোমাঞ্চকর কেন বললাম সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, সেটার ব্যাখ্যা আমি দিব, কিন্তু আমি ইচ্ছা করে এই রোমাঞ্চকর শব্দটা ব্যবহার করেছি। আমি বলবো কি, একটু এখানে রোমাঞ্চকর না বলে আরামদায়ক বললে ভালো। না, আমি আমার নিজের কাছে বিষয়টা হচ্ছে যে ক্যামেরার সামনে কাজ করাটা অনেক বেশি আরামদায়ক। আচ্ছা, ক্যামেরার পিছনে যখন কাজ করতাম আসলে অনেক রেসপন্সিবিলিটি নিতে হতো, সব কিছু মাথায় রাখতে হতো, অনেক প্রেশার ফিল করতাম সেই সময়। আচ্ছা, প্রপারলি করার জন্য কাজটা দেখা যেত রাতে ঘুম হয় না, রাতের পর রাত ঘুম হতো না। কিন্তু এখন অন্ততপক্ষে রিল্যাক্সলি শুধুমাত্র একটা সিঙ্গেল পারপাস সার্ভ করার মতো অ্যাবিলিটি নিয়ে কাজটা করা যায়, তখন অনেক কিছু নিয়ে মাথা ঘামাতে হতো। আমি রোমাঞ্চকর শব্দটা কেন বললাম সেই ব্যাখ্যাটা একটু দেই। মানে শাশ্বত ভাই যেহেতু বলেছেন যে একটা প্রেমের বিষয়, প্রণয়ের বিষয়, আমার কাছে মনে হয় প্রত্যেক অভিনেতা তার যে কাজটাই করুক, সেটা ক্যামেরার পেছনে কিংবা সামনে, সেটার মধ্যে আলাদা একটা প্রেম থাকে, ভালোবাসা থাকে। সো এই কারণে হচ্ছে সেই রোমাঞ্চের বিষয়টা সেটা আসলে নিয়ে আসা। শাশ্বত ভাই, এই যে ক্যামেরার সামনে কাজ করতে গিয়ে, কিংবা আমরা আপনার কাছ থেকে একটা দারুণ মজার অভিজ্ঞতা শুনলাম, ক্যামেরার সামনে কাজ করতে গিয়ে যখন মোশাররফ করিম আসেন কিংবা শাহেদ আলীর মতো এরকম গুণী অভিনেতাদের সাথে যখন কাজ করেন, কি মনে হয়? একটা সময় আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি মোশাররফ করিমের খুব ভক্ত, তার সাথেই কাজ করা, মানে সেটের মধ্যে অন স্ক্রিন, মানে একই প্ল্যাটফর্মে যখন কাজ করেন, মানে সেটা মনস্তাত্ত্বিক কোনো দ্বন্দ্ব হয় না, কিভাবে সামাল দেন? প্রথম যখন যেদিন আমরা কাজ শুরু করি, রিহার্সালের পর শুরু করি, তা আমি হচ্ছে মোশাররফ ভাইয়ের যখন ডায়লগ ছিল, আমার তো বেশিরভাগ সিন তার সাথে ছিল, তা আমি তার দিকে তাকিয়ে থাকতাম, তার ডায়লগ বলতো, জীবনে বলতো বল, তারপর আবার ফিরে যে আচ্ছা হ্যাঁ, মানে আমি তার অভিনয়ে মুগ্ধ ছিলাম। আচ্ছা, সো এই জায়গা থেকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বলবো না, প্রথমে তো একটা এই ব্যাপারটা ছিল, আস্তে আস্তে মোশাররফ ভাই উনি আইস ব্রেকিংটা করিয়েছে। আচ্ছা, উনি একদম রিহার্সাল করিয়ে একদম গ্রিপে নিয়ে যে আমাকে কোনো কিছু বাক ভাল্লুক মনে করার দরকার নাই। সো এই জায়গাটা নিয়ে আমি মোশাররফ ভাইয়ের সাথে তো অনেক জায়গায় তর্ক বিতর্ক করেছি, ভাই আপনি তো ক্যারেক্টারটা ডায়লগটা এভাবে বললেন, আমি তো এভাবে ভাবতেছি না, আমি এই জায়গাটা ভাবতেছি এইভাবে। সো সেও সেই স্পেসটা দিত, এবং তারপর সম্মিলিতভাবে আমরা আমাদের ডিরেক্টর জীবন ভাইকে বলতাম, জীবন ভাই এইটা ভাবতেছি। তা আমি তখন বলতাম না যে আমি ভাবতেছি, বলতাম ভাই মোশাররফ ভাই এটা বলতেছে। আমি মানে মোশাররফ ভাইয়ের একটা ঢাল হিসেবে ব্যবহার করতাম। আমি আমার একটা পার্সোনাল অবজারভেশন আপনার ক্ষেত্রে একটু দিতে চাই হচ্ছে যে এটা আমার একান্তই ব্যক্তি মতামত, দর্শক হিসাবে, হ্যাঁ, এটা কিন্তু সকলের না, ব্যক্তি মতামত জানাচ্ছে এই কারণে যে সেটা আপনারও মনে হয় কিনা যে আপনার প্রতিটি চরিত্রের মধ্যে একটা চঞ্চল একটা ভাব থাকে। মানে আমি আপনার এই পর্যন্ত যে কয়টি কাজ দেখেছি, নাটক থেকে শুরু করে কিংবা এই যে বড় পর্দায় যে কাজটি দেখলাম, সেটির মধ্যেও একটা অলওয়েজ একটা চঞ্চল ভাব আছে। ব্যাপারটা কি আপনি ইনপুট দেন নাকি আসলে চরিত্রটাই এরকম থাকে? মানে এটা আমার জানতে চাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারালি আমি একটু চঞ্চল, আর আমার যেই কটা হিট কাজ আমি বলবো সেগুলো আমি ওগুলোই পেয়েছি, এবং এর চঞ্চলতার বাইরেও আমি কিছু কাজ পেয়েছি যেগুলো হয়তো আপনার দেখা হয়নি। পুনর্মিলন একটা ওয়েব ফিল্ম আছে মিজানুর রহমান আরিয়ান ভাই, হ্যাঁ, সো ওটা দেখলে আপনি পার্সোনালিটি পুরো একদম দেখতেন রিভার্স পার্সোনালিটি, বেস্ট রিজার্ভ, গুরু গম্ভীর। কিন্তু আমার হিট কাজগুলো সবগুলোই আসলে এই চঞ্চল ঘরানারই বেশি। আচ্ছা, শাহেদ আলী ভাই, হিট কাজ বলতে কি বুঝেন?
হিটটা আমি কেন একটু ব্যাখ্যা দেই, কারণ আমি ভাই প্রসঙ্গটা তুললেন, আমি একটু পরে আনতাম, যেহেতু প্রসঙ্গটা তুলে ফেলেছেন আমি একটু আগে আনতে চাই। এখনকার যারা আমি আপনার কাউকে ছোট করছি না, আবার বলছি, হ্যাঁ, সবাই একটা দুইটা কাজ করার পরেই মানে সবাই হিট হয়ে যায়, সবাই মানে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় বা তাদের ডিমান্ডটা ওইভাবে। ফলে হিট কাজ বলতে কি বোঝা যায় এবং সেটা আসলে কতদিন এক্সিস্ট করে? এটা একটা ভালো প্রশ্ন। আসলে আমার কাছে ধরেন হিট কাজ পথের পাঁচালী, আমার কাছে হিট কাজ জীবন থেকে নেওয়া। সেটা ধরেন এখনও দেখছি তো, হ্যাঁ, বা সে মাটির ময়না এখনো তো লোকজন দেখে। আমার মেয়ের এই করোনার কালের মধ্যে আজ রবিবার, কোথাও কেউ নেই, এইসব নাটকগুলো দেখেছে সে। তার বয়স তখন ছিল 4 বছর 5 বছর, একটু বড় হচ্ছিল। তো যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ মানে অচেনা অজানা এখনো অনাগত দর্শকের কাছে যে কাজগুলো পৌঁছায়, সেই কাজগুলি আমার বিবেচনায় হিট কাজ। যে আমি এই সময়ের পারপাস সার্ভ করা শুধু না, আমি আসলে সময়ের উত্তীর্ণ কোনো কিছু, কালোত্তীর্ণ কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকছি, সেই কাজগুলোকে আমি আসলে মনে করি হিট। এখন কেন হচ্ছে না শাহেদ ভাই? মানে আপনি এখন হচ্ছে না আমরা কিন্তু জানি না। আচ্ছা, আমরা বলতে পারছি না। ধরেন যে অনাগত দর্শক এখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি, সে কালকে যে 60-70 কোনো কাজ দেখবে না, দেখে সে যে তার বন্ধুদের সাথে আলাপ করবে না এই কাজটা দেখ, এটা আমরা বলতে পারছি না। আমরা সাময়িকভাবে একটা বিবেচনা করে বলছি এই কাজটা হিট, এত লক্ষ এত মিলিয়ন ভিউ হয়েছে, সো এই কাজটা হিট, আমরা এই সময়ের হিসাব করে বলছি। কিন্তু দেখা গেল অনেক কাজই তো আছে এই সময়ের পরে। আমরা যেই সময়ের আর কি গল্প বলছি, ধরেন যে শুরুর দিকে অনেক কাজকে আমরা হিট জেনে আসছি, এখনকার অনেকে নামও জানে না। আবার তারও আগের অনেক কাজই বললাম, কোথাও কেউ নেই, আজ রবিবার, বহুব্রীহি, এই ধরনের প্রোডাকশনগুলো কিন্তু এখনও লোকজন দেখছে। তখন কিন্তু যা তারা করেছেন তারা কিন্তু ভাবেননি যে এটা সময়ের ঊর্ধ্বে যে দর্শক বা তাদের যে নতুন করে গুণমুগ্ধ এক ধরনের ভক্ত শ্রেণী তৈরি হবে যাদেরকে তারা চেনেন না, তারা তো ভাবেননি কখনো নিশ্চিতভাবে। শাশ্বত কতটুকু হিট দেখতে চান নিজেকে? একটা গোল নিশ্চয়ই আছে, একটা ডেস্টিনেশন নিজের জন্য তৈরি করে রেখেছেন যে আমি নিজেকে এখানে পোর্ট্রে করতে চাই, সেটা আসলে কতটুকু, কোথায় থামতে চান? শিল্পীদের আসলে যদি এরকম থামার জায়গা থাকতো তাহলে মনে হয় অমিতাভ বচ্চন 60 বছরের পর রিটায়ার করে ফেলতো, সে বলতো আমি আর অ্যাক্টিং করব না। তো শিল্পীদের আসলে ওইরকম থামার জায়গা নেই। আপনি যদি বলেন আমি প্রতিনিয়ত নিজেকে ভাঙতে চাই, চরিত্র ভাঙতে চাই, ধরেন আমাকে তো বেশিরভাগ রোমান্টিক কাজই ডাকা হয়, কিন্তু এটা হচ্ছে আমার সবচেয়ে অপ্রিয় একটা জায়গা। আচ্ছা, হ্যাঁ, আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি থ্রিলারের কাজগুলো বেশ পছন্দ করি দর্শক হিসেবেও, এবং আমি চক্করে কাজ করার পরে অভিনেতা হিসেবেও মনে করি এটা খুব রোমাঞ্চকর কাজ করা। সো ওই জায়গা থেকে আমি আসলে কোন জায়গায় থামতে চাই সেটা আমি জানি না, কিন্তু প্রতিনিয়ত আমি নিজেকে ভাঙতে চাই। আর ওই আপনার যেটা শাহেদ ভাই যেটা বললো, তা আমার যেটা মনে হয় বর্তমানে আসলে সব তো সংখ্যাতাত্ত্বিকভাবে বিচার করা হয়, মানে ভিউ, আমার মনে হয় মানে শুধু কোয়ান্টিটিভভাবে না যেয়ে দুটোর ব্যালেন্স দরকার। বিকজ আলটিমেটলি তো অর্থলগ্নি করছে প্রডিউসারের কাজ। শাহেদ ভাই যেটা বলো শুধু অর্থলগ্নি না, সামগ্রিক বিষয়ে একটা ক্রিয়েটিভ ইনপুট দেওয়াও। আমার মনে হয় দুটোর ব্যালেন্স দরকার। ভালো কাজ হলে সেটা টিকে থাকবে, ভালো কাজ হলে টিকে থাকবে। যেমন আমার বুক পকেটের গল্প নাটকটা, একদম আমি এমন লোকের কাছে থেকে প্রশংসা শুনেছি, আমি অবাক হয়ে গেছি। আমি তাকে জিজ্ঞেস করছি, আমি কি ভাই আপনি এই ডায়লগগুলো বুঝছেন? একদম ফ্র্যাঙ্কলি বলি, সে বলে না, কিভাবে জানি আপনি কথাগুলো বলছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, তার মানে ভালো কাজ আপনার টিকে থাকবেই। আমার মনে হয় দুটো একটা ভারসাম্য দরকার, গুণগত এবং হচ্ছে মানগত দুটো জায়গা। কিন্তু বুক পকেটের গল্প কিন্তু অনেক মানুষ দেখেছে, সেটা এটা আবার একটা ভালো এক্সাম্পল যে এটা ভিউ হয়েছে, আবার অনেক মানুষ দেখেছে এবং এটা কোয়ালিটি সম্পন্ন বা গুণগত মান সম্পন্ন একটা কাজ। টিম ওয়ার্ক তো, শুধু আপনি খুব ভালো গল্প লিখলেন, ডায়লগ লিখলেন, আপনি এডিট করতে পারলেন না, আপনি ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারলেন না, কিংবা অভিনেতা ভালো পারফর্ম করলো না, তখন সেটা ক্লিক করবে না। সামগ্রিকভাবে একটা টিম ওয়ার্ক যে কোনো কাজই। শাহেদ ভাই, কি আসছে কাজগুলো, সেগুলো একটু যদি বলতেন, নিজের ব্র্যান্ডিংটা একটু, নিজের ঢোলটা যদি একটু পিটিয়ে ফেলতেন। যে মঞ্চের একটা কথা বলছিলেন, সেই নাটকটা আমরা দেখতে যেতে পারি। 11 তারিখে শো আছে, 11 মেতে শিল্পকলা মূল মঞ্চে। আর ঈদে একটা সিনেমা আসছে নীলচক্র নাম, হ্যাঁ, মিঠু খানের ডিরেকশনে। কুরবানির ঈদে একটা সিরিজ আসছে আঁকা, ভিকি জাহিদের ডিরেকশনে।
সিঙ্গেল কিছু নাটক আসছে, বেশ কিছু কাজ শ্যুট হয়েছে অলরেডি, শ্যুট হবে সামনে আরও কিছু কাজ। এই তো এখন পর্যন্ত এগুলোই। আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই যে আপনার অভিনীত সিনেমাগুলোর মধ্যে যদি আমি অর্ডার করতে বলি, সেই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমাটা সবার আগে দেখবেন? আমাকে অর্ডার করতে বললে আমি বলবো যে অজ্ঞাতনামায় আপনার কাজ দেখে আমার এত এত বেশি ভালো লেগেছে। মানে আপনার ক্ষেত্রে কেমন হতে পারে সেটা আমার দর্শক আমার কাছে আসলে আমার তো প্রতিটা কাজই নিজের সন্তানের মতো, অবশ্যই কাউকে 1 নম্বর 2 নম্বর করার অবকাশ কম। কিন্তু যদি কাজের জায়গা থেকে বলেন, আমার প্রথম অভিনীত চরিত্র সিনেমার প্রথম মুক্তিপ্রাপ্ত না, আমার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হচ্ছে মনের মানুষ অভিনেতা হিসাবে। কিন্তু আমি প্রথম অভিনয় করি উধাও নামে একটা সিনেমা, অমিত আশরাফের। তো আমার ব্যক্তিগতভাবে ওই সিনেমাটার প্রতি একটু দুর্বলতা আছে, যে সারা জীবন তো এই যে শাশ্বত যেরকম বললো যে অভিনেতা হিসাবে নিজেকে একটু বড় পর্দায় দেখার খুব আকাঙ্ক্ষা ছিল। তখনও পর্যন্ত 35 ফিল্মের যুগ ছিল, তো মনে হতো যে একটু নিজের থেকে বড় কিছু ইমেজ হয়তো স্ক্রিনে দেখা যাবে, সেই আশা থেকে উধাওটার প্রতি আমার একটু ব্যক্তিগত দুর্বলতা আছে। কিন্তু এমন না যে অন্যান্য চরিত্রগুলোর প্রতি বা অন্যান্য সিনেমার প্রতি আমার মানে ইয়েটা কম। ওটা 2013 সালে কি মুক্তি পেয়েছিল? 2010-এ আপনার মনের মানুষ আসার কথা মুক্তি পেয়েছে 10-এ, 2010-এ মনের মানুষ রিলিজ হয়েছে। ওটা 2012-তে প্রবাবলি 12-তে রিলিজ হয়েছে। 12 বা 13, মানে যদিও শুট শুরু হয়েছিল উদ্ধাবের ফার্স্টে, বাট ওটা রিলিজ পেয়েছিল পরে। আচ্ছা, বিভিন্ন কারণে। শাশ্বত, ইসমাইলের মায়ের মধ্যে কি আছে যেটা উদাহরণ মতো ছিল যে এইটা আগে আসলে মুক্তি পাওয়ার কথা ছিল? আপনার প্রথম অভিনীত সিনেমা হচ্ছে মূলত হচ্ছে ইসমাইলের মা, সেটার মধ্যে কি আছে? সেখানে কিভাবে আপনাকে দেখতে পাবো? সেখানে হচ্ছে তাঁতি পরিবারের ছেলে, এবং হচ্ছে হলো গিয়ে তাঁতি পরিবারের ছেলেদের হচ্ছে হলো গিয়ে আপনার যে মধ্যস্বত্ব ভোগের যে একটা ব্যাপার থাকে, তাঁতিরা একটা জিনিস প্রডিউস করে একটা সামান্য টাকায়, কিন্তু মধ্যস্বত্ব ভোগীরই হচ্ছে বেশি মুনাফা লুভে নেয়, যে হালদার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুভে নেয়। তো সেই জায়গা থেকে সেই তাঁতির মধ্যস্বত্বভোগী হতে চাওয়া এবং না পারা, সেই ক্রাইসিস নিয়ে গল্পটা আসলে। আচ্ছা, সেটা রতন পাল পরিচালিত, বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত। কবে আসবে সেটা আমি জানি না, 2016 সালে শুট করা। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রত্যাশা করছি যেটা খুব শীঘ্রই আসবে। তবে এখন প্রত্যাশা একটা বিরতি নিতে হবে। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরই ফেমাসের আয়োজনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দুজন গুণী সারথী রয়েছেন আমাদের সাথে, যাদের সাথে কথা হচ্ছিল, আড্ডাটা হচ্ছিল। শাশ্বত, একটু ফিরতে চাই আপনার কাছে। আড্ডায় আসলে কি থাকে? আমি একটু ফিডব্যাকের কথা জানতে চাই, এই কারণে যে এই অভিনয় জীবনে ঢোকার পরে এখন তো আপনি ফেমাস, তো আগের যে আড্ডাটা, সেই আড্ডাটা কি এখন বন্ধুদের সাথে দেয়া হয় জম্পেশ করে? আসলে সেই সত্যি কথা বলতে গেলে সেই যে ইউনিভার্সিটি লাইফের আড্ডাটা বা হচ্ছে স্কুল কলেজে খেলার সময়ের আড্ডাটা, সেটা হয় না। আচ্ছা, এবং হচ্ছে এখন আমাদের বন্ধুদের অনেকেই বিবাহিত, অনেকেই ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যস্ত। সেইভাবে আমরা লাইফের এমন একটা স্টেজে আছি যে জীবনটা এখন গড়ার সময়। আমার মনে হয় হচ্ছে লাইফ বিগিনস আফটার 40। আচ্ছা, তখন মনে হয় সব ঠিকঠাক হবে। আসলে এই 30 to 40 জার্নিটা আসলে খুব কঠিন। তখন আসলে লাইফ আপনার জন্য না, তখন লাইফ আবার অন্য কারোর জন্য ডেডিকেটেড করতে হবে। হ্যাঁ, বাট তারপরও মানে বোঝাটা একটু হালকা হবে, যে একটা জায়গায় স্টেবল হবে। এখন তো মুভ করছে, এবং আমাদেরও মুভ করতে হচ্ছে সেই লক্ষ্যটা সামনে রেখে। আফটার 40 পরের গল্পটা কেমন হয় শাহিদ ভাইকে একটু আমাদেরকে জানাবেন। যেটা শাশ্বত বললো যে 40 পরে লাইফটা মনে হয় একটু রিল্যাক্স হয়ে যায়, এরকম দায়িত্বটা কমে যায়, এরকম কি? আমি তখন 40 পরের হিসাবটা জানি না। ও আচ্ছা, আপনি 40-এর মধ্যেই পড়েন না? এটা এখন আমার টিনেজ ক্রস করেছে। হিসাব আই ডোন্ট ফিল সো। আচ্ছা, আমি ভাবি না যে আমি 40 হয়ে গেছি। যখন আপনারা মনে করানোর চেষ্টা করেন, কিছু কিছু আশেপাশের মানুষজন যখন বোঝাতে চায় যে আমার আসলে 40 হয়ে গেছে, তখন একটু মনে হয় তাই তো, আমি তো ওই ডিজিটগুলো পার করে আসছি। আমার কাছে এটা একটা ডিজিট। আচ্ছা, আমার কাছে মনে হয় আই হ্যাভ স্টার্টেড। মানে আপনি কি আড্ডাটা দিতে পারেন? ঠিক, হ্যাঁ, আমি যে কোনো সময় আড্ডা দিতে পারি। হয়তোবা সেই মানুষগুলোর সাথে সব সময় হয় না। আমি যে থিয়েটারে বন্ধু যারা আমার আছে, তারা আজকে 30 বছর আগেও আমার বন্ধুই ছিল, তাদের সাথে আমার আড্ডা ছিল। এখনও আমি যখন গ্রুপে যাই, রিহার্সালে যাই বা শোতে যাই, তাদের সাথে আমার আড্ডাটা হয়। আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে আমি এখনও কানেক্টেড, আমার কলেজের ফ্রেন্ডদের সাথে আমি কানেক্টেড, স্কুলের ফ্রেন্ডদের সাথে বেশি কানেক্টেড, হয়তোবা তাদের অনেকে আমরা কাছাকাছি থাকি যে কারণে।
এবং আমার যাদের সাথে কাজ করতে যে নতুন নতুন বন্ধুত্ব হয়, আমি তাদের সাথেও আমি সেইভাবেই আড্ডা দিতে পারি। অনেকে বলেন একটা সার্টেন এইজের পরে বন্ধুত্বটা হয় না, আমার ক্ষেত্রে মনে হয় আমি এরকম পাইনি। আমার কাছে মনে হয়েছে যে যার মধ্যে এলিমেন্ট আমি দেখেছি, আমি যেভাবে তাকে আঁকড়ে নিয়েছি, আমার থেকে বেশি আকর্ষণ সে আমাকে করে নিয়েছে, এরকমই ঘটেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের দুটা পর্ব থাকে এই শেষ, মানে একদম শেষ দিকে এসে। প্রথম পর্বটা হচ্ছে যে যাহা বলিব মিথ্যা বলিব, মানে আমি আপনার কাছে একটা শব্দ কিংবা একটা বাক্য সেটি আসলে জানতে চাইতে পারি এবং সেটি নিয়ে আপনি পুরোটাই মিথ্যা বলবেন। আর একটা পর্ব থাকে হচ্ছে তোমাকে জানাতে, অর্থাৎ আমাদের আগত অতিথিরা তারা একটা চিঠি লিখেন, যে যার পর্বে শাহেদ আলী ভাই লিখে থাকলে আপনি পরবর্তীতে শাশ্বত ভাইকে দিতে পারেন। আপনি চিঠিটা রেখে দেন আপনার কাছে। জি, তারপরে হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে আসলে যাহা বলিব মিথ্যা বলিব সেটি শুরু করছি এবং সেই ক্ষেত্রে আমি নাম, লাইন কিংবা যে কোনো শব্দ বললে আপনি সেটা নিয়ে মিথ্যে বলবেন। যাহা বলিব মিথ্যা বলিব। শাহেদ আলী, মিথ্যা। মিথ্যা কি, মানে তার একটা বর্ণনা দিতে হবে, মিথ্যা বলতে হবে তাকে নিয়ে, এই শব্দটা নিয়ে, এই বাক্যটা নিয়ে। শাহেদ আলী একদমই খেতে পছন্দ করে না। একদমই খেতে পছন্দ করে না, আচ্ছা। দীপা খন্দকার, খুবই কোমলভাষী। বাসায় যেতে হবে ভাই। হালদা, একটা ভুয়া সিনেমা। মনের মানুষ, একটা ক্লাস সিনেমা। শঙ্খচিল, দুই দেশের সম্পর্কের উপরে নির্মিত সেরা সিনেমা। সাপলুডু, একটি হিট সিনেমা। আচ্ছা। শাকিব খান, একদমই পপুলার না। অজ্ঞাতনামা, কেউ দেখবে না 100 বছর পরে। মঞ্চ, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতার পরে। স্বপ্নজাল, ক্লাসিক সিনেমা। আচ্ছা। শাশ্বত দত্ত, ভুয়া অ্যাক্টর। সত্য কথা বলছে মনে হয়। সব মিথ্যা বলতে বলছেন, সব মিথ্যা বলছে। দড়ির খেলা, এটা আমার প্রথম অভিনীত নাটক না। প্রাচ্যনাট্য, প্রাচ্যনাট, সরি। হ্যাঁ, প্রাচ্যনাট বাংলাদেশের একটা সাধারণ মানের দল। আচ্ছা। টেলিভিশন, ইরেজ মিডিয়া। সিনেমা, অনলি ফর পপুলার্স। আমি আরেকজনের কথা জানতে চাই, আজাদ আবুল কালাম। ব্যাড টিচার। ঠিকঠাক হয়ে গেছে। আমরা একটু শাশ্বতর কাছ থেকে জানতে চাইব যে যাহা বলিব মিথ্যা বলিব সেটি নিয়ে। আপনার কাছে আরেকটা বিষয় আমার জানতে চাওয়া থাকবে যে আপনার যে বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিটা কেমন চলছে সেটি একটু পরে জানতে চাই। এটা মিথ্যা বলতে হবে না, এটা সত্য বলতে হবে। এটা আমি জাস্ট প্রশ্নটা রেখে গেলাম যাতে করে আপনি গুছিয়ে রাখতে পারেন। শাশ্বত, আপনার কাছে আমার বেশ কিছু জানতে চাও, তার আগে যাহা বলিব মিথ্যা বলিব সেটি একটি জানতে চাই। শাহেদ আলী, দুর্দান্ত বাজে একটা মানুষ। শাশ্বত দত্ত, শাশ্বত দত্ত তাকে কেউ চেনে না। চক্কর 302, চক্কর 302 হচ্ছে ওপার বাংলার একটা হিন্দি ধারাবাহিক। ইসমাইলের মা, ইসমাইলের মা একটা দুর্দান্ত মঞ্চনাটক। জীবন ভাই, জীবন ভাই, জীবন ভাই অনেক ঠান্ডা মানুষ। রতন পাল, রতন পাল খুব বাজে ডিরেক্টর। সিনেমা, সিনেমা সময় নষ্ট। বুক পকেটের গল্প,
বুক পকেটের গল্প বেশিরভাগ লোকের ভালো লাগেনি। সজীব। সজীব সজীব একজন প্রেমিক পুরুষ। প্রেমিক পুরুষ। জীবনটা নির্ভেজাল করতে চাইলে আগে বউয়ের প্রেমে পড়তে হবে, কিংবা এত স্ট্রেস নিয়েও তোমরা এই প্রজন্মের ছেলেমেয়েরা এত স্বাভাবিক থাকো কিভাবে? এটা হচ্ছে বরবাদের ডায়লগ। আচ্ছা, ডায়লগটা কি? বরবাদের ডায়লগ বললামই তো। আচ্ছা, এই ডায়লগটা দিয়ে কি বোঝা যায় সেটা একটু যদি বলতেন। এখন কি আমাদের ওই সত্য মিথ্যার পর্বটা শেষ? না না, চলছে। জি, এই ডায়লগটা দিয়ে বোঝাই হচ্ছে হলো গিয়া, আবার একটু বলেন। আবার পুরো ডায়লগটা বলতে হবে? এক লাইনে বলেন। জীবনটা নির্ভেজাল করতে চাইলে আগে বউয়ের প্রেমে পড়তে হবে, কিংবা এত স্ট্রেস নিয়েও তোমরা এই প্রজন্মের ছেলেমেয়েরা এত স্বাভাবিক থাকো কিভাবে? মানে হচ্ছে বউকে কোনো বেশি বড় দায়িত্ব দেওয়া যাবে না। আচ্ছা, বউকে কোনো বেশি বড় দায়িত্ব দেওয়া যাবে না। আর হচ্ছে হলো গিয়া জীবনে কোনো স্ট্রেস নেই। বাদাম, সেদ্ধ ডিম, শিমুল গাছের শিকড়, জাম্বুরা, এগুলো হচ্ছে আপনার খেলার উপকরণ। আচ্ছা, সজীব এবং মইনুলের রসায়ন। সজীব এবং মইনুলের রসায়ন মঞ্চে দেখা যায়। থ্যাংক ইউ যে আপনারা দুর্দান্তভাবে ব্যাপারগুলো উত্তর দিয়েছেন। আমাদের একটা পর্ব থাকে তোমাকে জানাতে। পৃথিবীর যে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে আপনারা 3 লাইনের একটা চিঠি লিখতে পারেন। একটু কার উদ্দেশ্যে লিখেছেন শাহেদ আলী ভাই, আমি একটু শোনাতে চাই দর্শকদের। আমার অনাগত বংশধরদের উদ্দেশ্যে লিখেছি। জি প্লিজ, আমরা শুনতে চাই। আমার অনাগত বংশধরেরা, আমার এই অহরাত্র প্রচেষ্টা তোমাদের জন্য। কর্ম অকর্ম সকর্মের মধ্যে আমি তোমাদের সম্মানিত করতে চাই, তোমাদের গর্বিত করতে চাই। যখন আমি থাকবো না, শুধু আমার কাজগুলো টিকে রবে, তোমরা যেন আমাকে নিয়ে বলতে পারো আশেপাশের সবাইকে, আমি তোমাদের পূর্বপুরুষ। আমার অজানা অচেনা সেই সুসময় যেন আমাদের উভয়ের জন্যই হয়। বাহ, কি সুন্দর করে লিখেছেন। মানে এই চিন্তা ভাবনাগুলোই আসলে টিকে থাকবে, এবং এই যে আপনার কাজ, সেটাই আসলে দিন শেষে থেকে যাবে। শাশ্বত ভাই, আমরা কি আপনার কাছ থেকে শেষ অলমোস্ট একটা অটোগ্রাফ দিয়ে রাখবেন? আমার হাতের লেখাই অটোগ্রাফ। কি লিখলেন? তোমাকে জানাতে পড়বে শাশ্বত দত্ত। লিখতেও দেন না, কালি শেষ কলমে। যাই হোক, ঠিক আছে, আমার কাছে আরো কলম আছে। না লাগবে না, শেষ আমার। ওকে। তো আমার হচ্ছে, আমি ভাবছিলাম যে কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখবো। তো আমি আসলে বাধ্য হচ্ছি শাহিদ ভাইয়ের কাছ থেকে ওই আইডিয়াটাই নিতে, যে আমার অনাগত ভবিষ্যৎকে। নো দাই সেলফ, নিজেকে জানো, অন্যকে বোঝো। জানা আর বোঝা এক জিনিস নয়। প্রথমে জানো, তারপর বোঝার চেষ্টা করো, এবং তারপর এই দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি করো। অন্যের খুশিতে আনন্দিত হবার চেষ্টা করো। অন্যের ক্ষতি হয় এমন কোনো কিছু কোনোদিন করো না। আর জীবনে সবসময় নাম্বার 1 হওয়ার চেষ্টা করো না। শুধুমাত্র সৎভাবে, সৎ থেকে বেঁচে যাবার চেষ্টা করো। বাহ, জোশ, মনে হচ্ছে নাটকের ডায়ালগ শুনছিলাম। থ্যাংক ইউ। আপনারা আমাদের সময় দিয়েছেন। এক বাক্যে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান শাশ্বত ভাই। চক্কর 302 চলছে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। আশা করি আপনারা দেখবেন, এবং যারা ইতিমধ্যে দেখেছেন, যারা দেখেননি তাদেরকে জানাবেন চক্কর 302 দেখবেন। বাংলা সিনেমার পাশে থাকবেন। ধন্যবাদ। শাহেদ আলী ভাই। বাংলা সিনেমা, বাংলা নাটক, বাংলাদেশি ওটিটি সব কিছুর সাথে থাকবেন, এবং আগামী দিনের দর্শক, অনাগত দর্শক যাদেরকে আমরা চিনি না জানি না এখনও, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আজকের দিনটাকে সেই দিন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ শাহেদ আলী ভাই, ধন্যবাদ শাশ্বত ভাই। এবং আপনাদের দুর্দান্ত একটা মিল আছে, দুজনের শুরুটাই হচ্ছে তালে বস দিয়ে, যেটা হচ্ছে দুর্দান্ত। আমি যখন লিখছিলাম যে দুজনের নাম, তখন এটা দেখছিলাম, এবং আপনারা সময় দিয়েছেন, কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক শুভাশিস থাকলো আপনাদের প্রতি। আপনারা এগিয়ে গেলে আমরা ভালো থাকি এবং আমাদের বাংলাদেশটা ভালো থাকে। দর্শক সবাই যেমন বলছিলেন, আমাদের আগত অতিথিরা, যে বাংলা কাজের পাশে থাকুন, বাংলাদেশের কাজগুলো আসলে দেখুন, এবং সেই কাজগুলো দেখলে আসলে দিন শেষে বাংলাদেশের মূল্যায়নটা হবে, তাতে বাংলাদেশ এগিয়ে যাবে। আর বাংলাদেশ এগিয়ে গেলে তো আমাদের সবার জিতটা হয়ে যায়, কারণ বাংলাদেশ জিতে গেলে আমি আপনি জিতে যাই, বাংলাদেশটা তো আমাদেরই। ভালো থাকবেন, পরবর্তী আয়োজনে দেখা হবে।